প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই করোনাকালীন সময়ে সুরক্ষিত থেকে সুনির্দিষ্ট নিয়মে পড়ালেখা করছো। আজকে আমরা আলোচনা করব উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন। উৎপাদন ব্যবস্থাপনা বিপণন দ্বিতীয় পত্র, বিপণন পরিচিতি। এখন আমরা বিপণন পরিচিতি থেকে বিপণন কি এটা আমরা জানব। বিপণন কথাটা আমরা যতটা না জানি তার থেকে মার্কেটিং কথাটার সাথে আমরা পরিচিত বেশি। যদি বলা হয় মার্কেটিং, তাহলে তোমাদের কাছে সেটা শুনতে ভালো লাগে, কারণ মার্কেটিং কথাটা তোমরা ভালোভাবেই জানো। কিন্তু এখন আমি মার্কেটিং, যার বাংলা কথা আছে বাজারজাতকরণ বা বিপণন, বিপণন সম্পর্কে আলোচনা করব। যদি আমি বলি উৎপাদন কেন করা হয়, উত্তরে কি বলবে? বলবে হয় সেটা ব্যবহার করার জন্য বা বিক্রি করার জন্য। যদি আমি বলি যে কৃষক কেন ধান উৎপাদন করে, তাহলে কি বলবে? যে সে তার পরিবারের ব্যবহারের জন্য, এবং যদি উদ্বৃত্ত থাকে তবে সেটা বিক্রির জন্য। আমি আবারও বলতে পারি যে পাড়ার মোড়ের করিম চাচার চায়ের দোকানে কেন চা উৎপাদিত হয়, তাহলে কি বলবে? চা বিক্রির জন্য। আমি যদি বলি তাঁতি কেন কাপড় উৎপাদন করে, তাহলে বলবে বিক্রি করার জন্য। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি? যে প্রত্যেক জায়গায় বিক্রি কথাটা আসছে। আবার একটা বিষয় দেখো, যে আমরা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের পণ্য সেবা ব্যবহার করে থাকি। সকল ধরনের পণ্য কি সবসময় আমাদের হাতের কাছে থাকে? থাকে না তো। কিছু কিছু পণ্য বিভিন্ন জায়গায় উৎপাদিত হয়, কিন্তু আমরা সেই বিভিন্ন জায়গায় উৎপাদিত পণ্য কিন্তু আমরা ঘরে বসেও ব্যবহার করতে পারি। আবার দেখা যায় কি যে অনেক পণ্য আমাদের কাছে আছে, কিন্তু কাছে থাকলেও সে পণ্য আমরা ব্যবহার করি না। পণ্য ব্যবহারের ব্যাপারে আমরা কিন্তু অত্যন্ত সচেতন। বর্তমান সময় মানুষ অনেকটাই সচেতন হয়ে গেছে। আগে একটা সময় ছিল যখন মানুষের বিবেচনা করা বা বিচার করার অনেকটা সুযোগ কম ছিল, কিন্তু বর্তমান সময়কে বলা হয় মার্কেটিংয়ের যুগ। অতএব এই সময় ভোক্তাদের সামনে বিবেচনা করা বা বিচার করার সুযোগ অনেকটাই বেশি। সেই দিক দিয়ে বিবেচনা করলে দেখা যায় কি যে কোনো ক্রেতাই স্বাভাবিকভাবে কোনো পণ্য ক্রয় করে না। যখন স্বাভাবিকভাবে পণ্য ক্রয় করে না, তখন কিন্তু উৎপাদনকারীকে বিভিন্ন বিষয় ভাবতে হয়। যেমন হচ্ছে কি, কোনো পণ্য বিক্রয় করার আগে বা কোনো পণ্য উৎপাদন করার আগে ভাবতে হয় আমার পণ্যটি বাজারে কেমন চাহিদা আছে, এবং আমার পণ্য উৎপাদন করতে আমার যে পরিমাণ খরচ হবে, সেই খরচ হিসাবে আমি আমার ক্রেতাদের সামনে কেমন করে আনতে পারব। কারণ আমার উৎপাদিত পণ্যের খরচ যদি বেশি হয়ে যায়, তাহলে আমার স্বাভাবিক নিয়মেই আমার পণ্যের মূল্য কিন্তু বেশি হয়ে যাবে। তো বেশি দাম দিয়ে পণ্য কি সবাই কিনতে পারবে? পারবে না তো। তাহলে সেক্ষেত্রেও আমাদের বিবেচনা করতে হবে। অতএব আমরা দেখতে পাচ্ছি কি যে পণ্য উৎপাদনকারীর দিক থেকেও আমরা একটা বিষয় দেখতে পেলাম, আবার ভোক্তাদের দিক থেকেও একটা বিষয় দেখতে পেলাম। উৎপাদনকারীর বিবেচনাটা কি থাকে? উৎপাদনকারীর উদ্দেশ্য থাকে পণ্য বিক্রি করা এবং বিনিময় মুনাফা অর্জন করা। আবার ভোক্তার উদ্দেশ্য কি থাকে? ভোক্তার উদ্দেশ্য থাকে হচ্ছে আমি সঠিক পরিমাণ মূল্য দিয়ে আমি পর্যাপ্ত সুবিধা ভোগ করব, সেই হিসাবে আমি পণ্যটি ক্রয় করতে চাই। এই সব বিষয় বিবেচনা করে দেখা যায় কি যে পণ্য বিপণন করতে গেলে পণ্যকে প্রথমে ক্রেতাদের চাহিদা সম্পর্কে জানতে হয়, ক্রেতাদের সম্পর্কে পণ্যটি সম্পর্কে তুলে ধরতে হয়। এবং পণ্য অনেক সময় হয় কি, একটি পণ্য বিক্রি করার পর পণ্যটির জন্য বিভিন্ন ধরনের গ্যারান্টি ওয়ারেন্টি থাকে, যেগুলোকে বলা হয় কি বিক্রয়োত্তর সেবা। এই সকল সেবার কথাও মনে রাখতে হয়। তাহলে এই সমস্ত কার্যাবলী যেখানে সম্পাদিত হয় সবগুলোই কিন্তু বিপণনের আওতাভুক্ত। এইগুলোকে সমস্তগুলোকেই একসাথে বিপণন বলে। তাহলে আমি যদি এই সংখ্যাটি এই কথাটি আমি যদি এভাবে আলোচনা করি, আলোচনাটা কেমন একটু সংকীর্ণতা এসে যায়। একটু ব্যাপকভাবে বলতে গেলে কি বলা যায়? যে বলা যায় বিপণন হচ্ছে তোমার ক্রেতাদের জন্য ভ্যালু সৃষ্টি করা, বিনিময় ক্রেতাদের কাছ থেকে ভ্যালু আদায় করা, তাদের সাথে মুনাফাযোগ্য সম্পর্ক গড়ে তোলা, এবং তাদের জন্য তাদের সকল ধরনের চাহিদা পূরণের জন্য যে ব্যবসায়িক কার্যক্রম আছে সেটা সুষ্ঠুভাবে পরিচালনা হচ্ছে বিপণন। আমরা এ প্রসঙ্গে একজন রাইটারের উদ্ধৃতি আমি তুলে ধরতে পারি। গ্যারি আর্মস্ট্রং এবং ফিলিপ কটলার বলেছেন, বিপণন হচ্ছে একটি
প্রক্রিয়া, যেখানে একটি কোম্পানি তার ক্রেতাদের জন্য ভ্যালু সৃষ্টি করে, বিনিময় তাদের কাছ থেকে ভ্যালু অর্জনের জন্য সামগ্রিক ব্যবসায়িক ক্রেতাদের সাথে সুসম্পর্ক গড়ে তোলে। এটাই হচ্ছে গ্যারি আর্মস্ট্রং এবং ফিলিপ কটলারের সংজ্ঞা। এখন দেখা যাচ্ছে কি আমাদের ওই সংজ্ঞা এবং আমরা যে আলোচনা করলাম তার থেকে আমরা বিপণন সম্পর্কে এমনই একটা ধারণায় আসতে পারি যে বিপণন হচ্ছে ক্রেতাদের জন্য ভ্যালু সৃষ্টি করা এবং ক্রেতাদের কাছ থেকে ভ্যালু আদায় করা। এছাড়া হচ্ছে ক্রেতাদের সাথে একটি সুসম্পর্ক গড়ে তোলা এবং ক্রেতাদের সকল ধরনের চাহিদা পূরণের জন্য ক্রেতাদের সাথে ব্যবসায়িক সামগ্রিক কার্য পরিচালনা করা। এগুলোকে আমরা একসাথে বিপণন করতে পারি। এখন দেখো, আমি একটু সহজভাবে আমরা বিপণনের সংজ্ঞাটা এভাবে বর্ণনা করতে পারি যে বিপণন বলতে উৎপাদনের পূর্ব থেকে শুরু করে ব্যবহারকারী পর্যন্ত পৌঁছানো এবং ব্যবহারের পরেও তাকে বিক্রয় সেবা প্রদান করা পর্যন্ত যাবতীয় কার্যাবলীকে বিপণন বলে। তো তোমরা বলতে পারো সেটা আবার কি রকম? উৎপাদনের পূর্ব থেকে বলতে গেলে কি হয়, যে আমাদের বাজার জরিপ করতে হয়। উৎপাদনের পূর্বে আমাদের প্রথম কাজটা থাকে বাজার জরিপ করা। কারণ কি, আমি যখন কোনো পণ্য উৎপাদন করছি তখন আমাকে ভাবতে হবে যে পণ্যটি আমার বাজারের ক্রেতা কেমন আছে। এরপর হচ্ছে কি, পণ্যটি যখন উৎপাদিত হয়ে গেল, আমার উৎপাদন করার সময় আমাকে ভাবতে হবে যে পণ্যটি আমাকে বাজারে ছাড়তে গেলে আমাকে পণ্যটির খরচের কথাটাও বিবেচনা করতে হবে। পণ্যের খরচ যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে আমাকে কিন্তু কম মূল্যে পণ্য আমি বাজারে ছাড়তে পারবো না। সেক্ষেত্রে কি হবে, আমার ক্রেতার পরিমাণ কমে যাবে। অনেক সময় দেখেছো যে বাজারে পাওয়া যায় 1 টাকার শ্যাম্পু, 2 টাকার টুথপেস্ট। এগুলো কেন করা হয়? এগুলো করা হয় এ কারণে, ভোক্তাদের চাহিদা পূরণের জন্য। আমি যদি মনে করো যে একটি বড় জার তৈরি করে নিয়ে বসি, যেখানে আমার উৎপাদন মূল্য অনেক বেশি পড়ে গেছে, এখন আমি নিশ্চয়ই কম মূল্য এই জারটি ছাড়তে পারবো না। সেক্ষেত্রে আমাকে জারটির মূল্য কিন্তু অনেক বেশি করতে হবে। তো আমার সেক্ষেত্রে দেখা যাবে কি, আমি অনেক পণ্য উৎপাদন করেছি কিন্তু আমার কোনো বিক্রি নাই, বিক্রির পরিমাণ কম, নাই বললে ভুল হবে, কম। সেক্ষেত্রে তো উৎপাদনকারী একটি খারাপ অবস্থায় পড়ে যাবে, প্রতিযোগিতায় টিকতে পারবে না। বর্তমান সময় কিন্তু প্রতিযোগিতার যুগ। প্রত্যেক কোম্পানি চায়, প্রত্যেক উৎপাদনকারী চায় যে প্রতিযোগিতায় বাজারে সে শীর্ষে থাকুক। এখন বাজারে যখন সে শীর্ষে থাকতে চাইবে তখন তাকে কিন্তু অনেক কিছু বিবেচনা করতে হবে। অতএব উৎপাদনের পূর্বে আমাদেরকে বাজার জরিপ করতে হয়। তারপরে হচ্ছে উৎপাদন সংক্রান্ত খরচাবলীর কথা বিবেচনা করতে হয়। পণ্যটি উৎপাদনের পর ভাবতে হয় যে এই পণ্যটি কিন্তু আমাকে নির্দিষ্ট এলাকার মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, পণ্যটিকে আমাকে বিভিন্ন জায়গায় বিক্রি করতে হবে। আমি মনে করো যে আমি একটা এলাকায় একটা পণ্য উৎপাদন করলাম, ওই পণ্যটি যদি শুধুমাত্র আমি আমার নির্দিষ্ট এলাকায় বিক্রি করি, আমার কতজন ক্রেতা পাবো? কিন্তু যদি আমার এমন পরিস্থিতি থাকে যে আমি পণ্যটি সমগ্র দেশে বিক্রি করব, তাহলে আমার পণ্যটি কিন্তু সবার কাছে পৌঁছাবে। অতএব এটাকে বলে হচ্ছে এটাকে বলে হচ্ছে পরিবহনের মাধ্যমে স্থানান্তর, মানে হচ্ছে এটা স্থানগত উপযোগ সৃষ্টি করা। এরপরে দেখা যাচ্ছে কি, অনেক সময় এমনও হয় যে পণ্যটি, কিছু পণ্য আছে সারা বছর চলে, আবার কিছু পণ্য আছে যে নির্দিষ্ট সময়ের জন্য উৎপাদন করা হয়, নির্দিষ্ট সময় পরে শেষ হয়ে যায়। যেমন শীতকালীন পোশাক, মনে করো যে শীতকালীন পোশাক গরমকালে কেউ কিনবে না। তো তাহলে কি করতে হবে, আমাকে ওই পণ্যটি, আমি এই বছর যে পণ্যগুলো উৎপাদন করেছি ওই পণ্যগুলো আমাকে কি করতে হবে, পরবর্তী বছরের জন্য সংরক্ষণ করে রাখার ব্যবস্থা করতে হবে। তার জন্য আমাকে কি করতে হবে, গুদামজাতকরণের ব্যবস্থা থাকতে হবে। তাহলে আমরা দেখলাম যে পণ্য উৎপাদনের পর সেটা পরিবহনের ব্যবস্থা থাকতে হচ্ছে, সেটা গুদামজাতকরণের ব্যবস্থা থাকতে হচ্ছে। এবং দেখো, অনেক সময় হয় কি যে ক্রেতারা পণ্য কিনতে গিয়ে পণ্য সম্পর্কে জানতে চায়। এখন সব সময় তো সব বিক্রেতা পণ্য সম্পর্কে বলতে পারে না। সেক্ষেত্রে হয় কি, অনেক পণ্য আমাদের কি করতে হয়, প্যাকেটিং করতে হয়। প্যাকেট দেখে কিন্তু
ক্রেতারা পণ্য সম্পর্কে জানতে পারে। তাহলে আমাদের দেখা যাচ্ছে এটাকে বলে হচ্ছে মোড়কীকরণ। এই মোড়কীকরণটাকেও কিন্তু বিপণন বলা হয়, বিপণনের একটি অংশ। এরপরে আছে কি হচ্ছে বিজ্ঞাপন। আজকে যে পণ্য খুলনায় উৎপাদিত হচ্ছে সেই পণ্য সারা দেশ ব্যবহার করবে। কিভাবে ব্যবহার করবে? পণ্যটি সম্পর্কে জানে না তো কেউ। তাহলে যদি এই পণ্যটি সম্পর্কে জানাতে হয় তাহলে আমাদের বিভিন্ন ধরনের প্রসার বা প্রচারের দরকার। তো এই প্রচারটা বিজ্ঞাপনের মাধ্যমে হতে পারে। তার জন্য আমরা কি করতে পারি? বিভিন্ন ধরনের গণমাধ্যম ব্যবহার করতে পারি, বিভিন্ন ধরনের লিফলেট ব্যবহার করতে পারি। এইভাবে হচ্ছে বিজ্ঞাপনের মাধ্যমে পণ্য সম্পর্কে ক্রেতাদের জানানো হয়। এটাও কিন্তু বিপণনের একটি অংশ। আবার দেখো, এমন আছে যে পণ্য দোকানে কিনতে গেল ক্রেতা, এখন পণ্য সম্পর্কে ক্রেতা বুঝতে পারছে না, সেখানে একজন মাত্র বিক্রয় কর্মী আছে। তো সেই বিক্রয় কর্মীর কাছে জিজ্ঞেস করা হবে, ভাই বলুন তো পণ্যটি কী রকম। যেহেতু বিক্রয় কর্মী পণ্যটি বিক্রয় করার জন্য বসেছে, অবশ্যই বলবে যে পণ্যটি সম্পর্কে বিভিন্ন রকমের ধারণা দেবে। এটাকে বলে হচ্ছে ব্যক্তিক বিক্রয়। মানে হচ্ছে কি, যে বিক্রয় কর্মী পণ্যটি বিক্রিও করছে, আবার সাথে সাথে কি করছে, পণ্যটি সম্পর্কে ক্রেতাদেরকে জানাচ্ছে। তো এগুলোকে বলে হচ্ছে বিজ্ঞাপনের বিভিন্ন ধরনের কার্যাবলী। মানে হচ্ছে কি, সমস্ত কাজ বিজ্ঞাপনের অংশ। এরপর দেখো, আমরা যেটা বললাম যে অনেক সময় হয় কি যে বিক্রয়ের পরেও বিপণন কার্য করে থাকে। আমরা তো বলেছি যে বিক্রয়ের জন্য বিপণন দরকার, কিন্তু এমনও হয় যে বিক্রয়ের পরেও কিন্তু বিপণন কাজ করে থাকে। সেটা আবার কেমন? বিপণন, আমরা বিভিন্ন ধরনের পণ্য কিনে থাকি। পণ্যগুলো দেখা যায় কি যে এখন তো অনেক পণ্যেরই গ্যারান্টি ওয়ারেন্টি থাকে। তো এগুলোকে বলে হচ্ছে বিক্রয়োত্তর সেবা। যে আমরা পণ্যটি ক্রয়ের পর যদি এই পণ্যটি কোনো রকম সমস্যা হয় তাহলে আমাকে এই সমস্যাগুলো বিক্রেতা আমাকে এই সমস্যাগুলো সমাধান করে দেবে। এগুলোকে বলে হচ্ছে বিক্রয়োত্তর সেবা। তাহলে দেখা গেল কি, আমরা বললাম যে পণ্য উৎপাদনের পূর্ব থেকে শুরু করে পণ্য বিক্রি এবং বিক্রয় পরেও বিভিন্ন ধরনের কার্যাবলী বিপণন করে থাকে। তার মধ্যে আমরা কি দেখলাম? ক্রেতাদের বাজার জরিপ, ক্রেতা সন্তুষ্টি, পরিবহন, বিজ্ঞাপন, তারপর হচ্ছে ব্যক্তিক বিক্রয়, মোড়কীকরণ, এই সমস্ত কিছু হচ্ছে বিপণনের অন্তর্ভুক্ত। সমস্তগুলো কিছুকে একসাথে বিপণন বলা হয়। এখন আমরা এই বিপণনটাকে কি বলতে পারি? বিপণন সম্পর্কে ধারণা লাভ করার পর বিপণনের বৈশিষ্ট্য সম্পর্কে যদি আমরা একটু আলোচনা করে থাকি তাহলে বিপণন সম্পর্কে আমাদের আরও বেশি ধারণা পরিষ্কার হবে, তাই না? মনে করো যে একটা জিনিস চিনতে গেলে আমরা যদি তার বৈশিষ্ট্যটাকে চিনি তাহলে জিনিসটা সম্পর্কে আমাদের পরিষ্কার হয়ে যায়। আমি একটা গাছ দেখতে পাচ্ছি, গাছটাকে দেখি, আমি গাছটাকে চিনছি যেটা একটি গাছ, কিন্তু যদি জানি যে এই গাছের উপকারিতা অপকারিতা, যেগুলোকে বলে হচ্ছে বৈশিষ্ট্য, সুবিধা অসুবিধা, এগুলো যদি আমরা জানি তাহলে ওই গাছটি সম্পর্কে ধারণাটা আমাদের বেশি হয়। তাহলে আজকে আমরা যে বিপণন সম্পর্কে খানিকটা ধারণা লাভ করলাম, সেই বিপণনের বৈশিষ্ট্য সম্পর্কে যদি আমরা আলোচনা করে থাকি তাহলে আমাদের ধারণাটা আরও পরিষ্কার হবে। তো বিপণন বলতে আমরা কি বুঝেছি? যে বিপণন হচ্ছে একটি প্রক্রিয়া যা উৎপাদনে পণ্য ভোক্তাদের কাছে পণ্য পৌঁছানোর জন্য পণ্য উৎপাদনের পূর্ব থেকে শুরু করে বিক্রয়ের পর্যন্ত সেবা প্রদান করে থাকে। এখন আমরা বিপণনের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব। বিপণনের বিভিন্ন ধরনের, বিভিন্ন রাইটার তাদের বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন, সেই সংজ্ঞার প্রেক্ষিতে বিপণনের অনেকগুলো বৈশিষ্ট্য আমাদের সামনে আসে। সেই বৈশিষ্ট্যগুলো আমরা একটু আলোচনা করি। তো আমরা প্রথমেই বলতে পারি বিপণন একটি সামাজিক প্রক্রিয়া। কেমন বিপণন একটি সামাজিক প্রক্রিয়া? বিপণন তো সামাজিক কার্যক্রমেরই একটা অংশ। সমাজের বিভিন্ন ধরনের মঙ্গলের জন্য বিপণন কাজ করে থাকে। যেমন ধরো যে একটা পণ্য সমাজের জন্য খুব ক্ষতিকর, সেই পণ্যটি বিপণন কিন্তু কখনোই বাজারে আনবে না। আবার দেখা যাচ্ছে কি অনেক বিজ্ঞাপন আছে, যেমন হচ্ছে যে পরিবেশ দূষণ, এটাও কিন্তু আমরা
বিপণনের মাধ্যমে জানতে পারি। বিভিন্ন পণ্যের বাজারজাত বিপণনের সাথে এরকম ধরনের কথা বলা থাকে যে যে সকল পণ্য পরিবেশের ক্ষতি করে সে সকল পণ্য বর্জন করতে হবে। এছাড়া বিভিন্ন ধরনের সামাজিক কার্যক্রম এবং সমাজের কল্যাণের জন্য বিপণন কাজ করে থাকে। সামাজিক যে বিপণন মতবাদ আছে সেখানে কিন্তু সামাজিক কার্যক্রমকে বিপণন খুব গুরুত্ব দিয়েছে। এরপরে আমরা বলবো বিপণন একটি অর্থনৈতিক প্রক্রিয়া। অবশ্যই বিপণন একটি অর্থনৈতিক প্রক্রিয়া। দেখো, অর্থনীতিতে 4 ধরনের উপযোগের কথা বলা হয়েছে, তার মধ্যে 3টা উপযোগই আমরা বিপণনের মধ্যে দেখতে পাই। কি কি? বিপণন স্থানগত উপযোগ সৃষ্টি করে, বিপণন সময়গত উপযোগ সৃষ্টি করে এবং বিপণন সত্যগত উপযোগ সৃষ্টি করে। কিভাবে বিপণন স্থানগত উপযোগ সৃষ্টি করে? আমরা দেখো, একটা এলাকায় উৎপাদিত পণ্য আমরা সমস্ত জায়গায় বসে ব্যবহার করছি, সেটা কিসের মাধ্যমে সম্ভব? পরিবহনের মাধ্যমে। আর পরিবহনের মাধ্যমে যে উপযোগটি হয়, উপযোগ, সেটাকে কি বলে? সেটাকে বলা হচ্ছে স্থানগত উপযোগ। পরিবহনের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে যখন স্থানান্তর করা হচ্ছে তখন সেটা একটা স্থানগত উপযোগ হচ্ছে। এরপরে বলা হচ্ছে কি বিপণন সময়গত উপযোগ সৃষ্টি করে। অবশ্যই সময়গত উপযোগ সৃষ্টি করে, কারণ কি বিপণন এক সময় উৎপাদিত পণ্য সেটা সংরক্ষণ করে সারা বছর বিপণনের মাধ্যমে সারা বছর ব্যবহারকারীরা ব্যবহার করতে পারছে। আমরা দেখি সবজি বাজারে এখন বর্তমান সময়ে সকল ধরনের সবজি সারা বছরই উৎপাদিত হয়, কিন্তু বর্তমান সময় কিন্তু আলু পেঁয়াজ একটি সময় উৎপাদিত হয়, কিন্তু আলু পেঁয়াজ এমনই একটা পণ্য আমাদের সারা বছরই ব্যবহার করতে হয়। সেটা কিসের মাধ্যমে সম্ভব? সেটা হচ্ছে গুদামজাতকরণের মাধ্যমে সম্ভব। আর এই গুদামজাতকরণের মাধ্যমে কি হয়? সময়গত উপযোগ সৃষ্টি হয়। এরপরে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে সত্যগত উপযোগ। সত্যগত উপযোগ কাকে বলে? মালিকানা স্থানান্তর, সত্য স্থানান্তর। বিপণনের মূল উদ্দেশ্যই তো হচ্ছে সত্যগত উপযোগ সৃষ্টি করা। উৎপাদনকারীর কাছ থেকে পণ্য ভোক্তার কাছে পৌঁছানোটাই হচ্ছে বিপণনের মূল উদ্দেশ্য। কারণ কি যখনই উৎপাদনকারীর কাছ থেকে পণ্য ভোক্তার কাছে যাচ্ছে তখনই উৎপাদনকারীর উদ্দেশ্য অর্জিত হচ্ছে, অতএব সত্যগত উপযোগ সৃষ্টি করছে। তাহলে আমরা কি বলতে পারি যে বিপণন অবশ্যই একটি অর্থনৈতিক প্রক্রিয়া। কারণ হচ্ছে কি যে বিপণন 3টা উপযোগী, অর্থনীতির যে 4টা উপযোগের মধ্যে 3টা উপযোগী কিন্তু বিপণন এখানে সম্পাদন করছে। এরপরে আমরা বলতে পারি বিপণন একটি ব্যবস্থাপকীয় প্রক্রিয়া। অবশ্যই বিপণন একটি ব্যবস্থাপকীয় প্রক্রিয়া, কারণ সুদক্ষ ব্যবস্থাপনা ছাড়া তো কোনো কাজই হয় না, তাই না? আমরা কোথায় ব্যবস্থাপনা না দেখতে পাই? ব্যবস্থাপনা আমাদের প্রতিটি ক্ষেত্রে, ব্যবস্থাপনা সুষ্ঠু ব্যবস্থাপনা ছাড়া কিছুই হয় না। তাহলে বিপণনের মূল উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন। তো এই মুনাফা অর্জন করতে গেলে যদি সেখানে সুনির্দিষ্ট এবং সুদক্ষ ব্যবস্থাপনা না থাকে তা কখনোই সম্ভব না। তাহলে আমাদের ব্যবস্থাপনার মধ্যে আমরা কি কি দেখতে পাই? পরিকল্পনা, সংগঠন, নির্দেশনা, নিয়ন্ত্রণ, প্রেরণা, এই সমস্তগুলোই কিন্তু আমরা বিপণনের মধ্যে থাকে। কারণ কি আমার পণ্যটি বাজারে আনতে গেলেই আমাকে প্রথমে সুনির্দিষ্ট পরিকল্পনা করতে হয়, তারপরে এইটাই পণ্যগুলো ক্রেতাদের কেনার জন্য তাদের প্রেষিতকরণ করতে প্রেষণা দিতে হয়, তারপরে হচ্ছে কি আমাকে আমার প্রতিষ্ঠানটিকে আমার কোম্পানিটিকে আমার কিন্তু সুনির্দিষ্ট ব্যবস্থাপনার মাধ্যমে আমার প্রতিষ্ঠানটি আমাকে পরিচালনা করতে হয়। অতএব আমরা দেখতে পাচ্ছি কি এবং আমার উৎপাদিত পণ্যটি ভোক্তাদের কাছে পৌঁছানোর জন্য যত প্রক্রিয়া আছে প্রত্যেকটা প্রক্রিয়া সম্পাদনের জন্য আমার কিন্তু সুদক্ষ ব্যবস্থাপনার প্রয়োজন। অতএব আমরা বলতে পারি যে বিপণন একটি ব্যবস্থাপকীয় প্রক্রিয়া। এবার আমি বলতে পারি যে বিপণন একটি ভোক্তামুখী প্রক্রিয়া। অবশ্যই, কারণ বিপণন করা হচ্ছে কিসের জন্য? ভোক্তাদের চাহিদা মেটানোর জন্য। ভোক্তাদের চাহিদা মেটানোর জন্য আমি বিপণন করছি। আমি একটা পণ্য উৎপাদন করলাম, উৎপাদন করে আমি যদি বাজারে নিয়ে যাই তাহলে পণ্যটি কিছু বিক্রি হবে, কিছু বিক্রি হবে না। কিন্তু প্রকৃতপক্ষে যদি আমার সুনির্দিষ্ট বিপণন থাকে, আমার বিপণন ব্যবস্থা যদি সঠিক থাকে তাহলেই কিন্তু আমার পণ্যটি বাজারে যাবে। আর এই সঠিক বিপণন করতে গেলে আমাকে কিন্তু ভোক্তা সম্পর্কে জানতে হবে।
অতএব আমার বিপণনটি অবশ্যই ভোক্তামুখী হতে হবে। ভোক্তাদের রুচি, পছন্দ, চাহিদা, কী ধরনের পছন্দ, কী পরিমাণের পছন্দ, এ সমস্ত কিছু বিবেচনা করে পণ্যটি কিন্তু বিপণন করতে হয়। অতএব বিপণন কিন্তু একটি ভোক্তামুখী প্রক্রিয়া। এরপরে আমরা বলতে পারি বিপণনের ক্রেতা সন্তুষ্টি বিপণনের একটি উদ্দেশ্য। ক্রেতা সন্তুষ্টি কাকে বলে? ক্রেতাদের রুচি পছন্দকে গুরুত্ব দেওয়া ক্রেতা সন্তুষ্টি বলা চলে। কারণ কি, আমি একটা পণ্য আমি আমার মতো করে উৎপাদন করলাম, আমি একটি উৎপাদনকারী প্রতিষ্ঠান, আমার মতো করে আমি একটি পণ্য উৎপাদন করলাম, কিন্তু পণ্যটি আসলে দেখা গেল কি ক্রেতাদের এর প্রতি কোনো আগ্রহ নেই। অতএব ওই পণ্য উৎপাদন করে কোনো কোম্পানি তো লাভবান হবে না। অতএব সেক্ষেত্রে কি করতে হবে যে ক্রেতা সন্তুষ্টি কিভাবে অর্জন করা যায়? এমনও দেখা যায় যে একটি পণ্য আমি বাজারে নিয়ে এলাম, পণ্যটি একবার কিনে নিয়ে গেল, নতুন একটি পণ্য বাজারে এসেছে, দেখা গেল কি যে ভোক্তা পণ্যটি কিনলো, কিন্তু পণ্যটি কেনার পরে দেখা যাচ্ছে কি যে ওই পণ্য থেকে ক্রেতা যে পরিমাণ সুবিধা পাওয়ার কথা ছিল সেই সুবিধা সে পায়নি। দ্বিতীয়বার কি কিনবে ওই পণ্যটি? আর কখনোই কিনবে না। অতএব আমাকে পণ্যটি যখন ক্রেতার কাছে দিতে হবে, সাথে সাথে ওই ক্রেতাকে আমাকে ধরে রাখার ব্যবস্থাও করতে হবে। এই ধরে রাখার জন্য আমাকে সকল প্রকার প্রচেষ্টা করতে হবে। এটাও বিপণনের একটি কাজ, যেটাকে বলে হচ্ছে ক্রেতা সন্তুষ্টি। আমরা বলতে পারি বিপণনে মধ্যস্থ কারবারির উপস্থিতি থাকে অবশ্যই। কারণ হচ্ছে কি, বিপণনকে আমি বলেছি উৎপাদনকারী থেকে উৎপাদনের পূর্ব থেকে শুরু করে ভোক্তাদের কাছে, চূড়ান্ত ভোক্তার কাছে পৌঁছানো পর্যন্ত যাবতীয় কার্যাবলী। তো এইখানে কি একজনের পক্ষে কখনোই সম্ভব না। কারণ দেখো, যখন পণ্য উৎপাদনকারীর কাছে পণ্য উৎপাদিত হচ্ছে, সেই পণ্যটি চূড়ান্ত ভোক্তা কাকে বলছে? দেখো, উৎপাদনকারীর কাছ থেকে পণ্য কখনো কখনো চূড়ান্ত ভোক্তার কাছে সরাসরি যায়, আবার কখনো কখনো বড় ধরনের পণ্য যেখানে থাকে সেই পণ্য কি সরাসরি চূড়ান্ত ভোক্তার কাছে পৌঁছানো সম্ভব হয় না। তখন কি লাগে? আমার মধ্যস্থ কারবারি লাগে। মধ্যস্থ কারবারি কাকে বলে? যেমন আছে পাইকার আছে, তারপরে আছে তোমার খুচরা কারবারি আছে, এগুলোকে মধ্যস্থ কারবারি বলে। উৎপাদনকারীর কাছ থেকে পাইকার পণ্য ক্রয় করে, পাইকারের কাছ থেকে খুচরো ব্যবসায়ী পণ্য ক্রয় করে, আবার খুচরা ব্যবসায়ীর কাছ থেকে চূড়ান্ত ভোক্তা ক্রয় করে। অতএব আমরা দেখতে পাই কি যে বিপণনের মধ্যে কিন্তু মধ্যস্থ কারবারের উপস্থিতি দেখা যায়। বিপণনকে আমরা কিন্তু প্রয়োগমুখীও বলতে পারি। প্রয়োগমুখী কেন বলা হচ্ছে? যে মনে করো আমি একটা বিজ্ঞাপন দিতে গেলে আমি একটা পণ্য উৎপাদন করলাম, এখন এই পণ্য উৎপাদনটিকে আমরা শুধুমাত্র যদি কাগজে লিখে দিই যে পণ্যের এই গুণাগুণ আছে, তো ওই পণ্যটির প্রতি ভোক্তা কতটুকু আকৃষ্ট হবে? কারণ বর্তমান সময়ে ভোক্তাদের কিন্তু অনেক বেশি সচেতন। অতএব যদি সেইটাকে আমরা প্রয়োগমুখী, মানে কি বলে, আমরা যদি ওইটাকে ব্যবহার বিধি আমরা বিভিন্নভাবে উপস্থাপন করতে পারি, তাহলে কিন্তু ক্রেতাদের সন্তুষ্টি অর্জন করা যাবে। অতএব এটাকে বলে কিন্তু প্রয়োগমুখী। বিপণনকে অবশ্যই প্রয়োগমুখী হতে হবে। আবার দেখো, বিপণন হচ্ছে গতিশীল। কোনো কোম্পানি একটি পণ্য উৎপাদন করেছে, উৎপাদন করার পর সে তার নিজের মতো করে একটি বিজ্ঞাপন বাজারে ছাড়লো, কিন্তু ওই বিজ্ঞাপনে কিন্তু কি হলো? ক্রেতারা আকৃষ্ট হলো না। তো তখন যদি সেই কোম্পানি যদি সেই বিজ্ঞাপন ধরে বসেই থাকে, তাহলে কি ওই পণ্যটি বিক্রি করতে পারবে? পারবে না। তো তখন তাকে কি করতে হবে? সময়ের সাথে সাথে কিন্তু তাকে বিজ্ঞাপন বা প্রচার যাই বলা হোক না কেন পরিবর্তন করতে হবে। অর্থাৎ গতিশীলতা আনতে হবে। তাহলে আমরা বিপণনকে অবশ্যই গতিশীল বলতে পারি। আবার দেখো, বিজ্ঞাপনের একটি সুনির্দিষ্ট উদ্দেশ্য থাকে, উদ্দেশ্যমুখী। কারণ কি, আমরা জানি যে বিপণন কেন করা হয়? বিপণনের মূল উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন। অর্থাৎ বিপণনের তো অবশ্যই একটি সুনির্দিষ্ট উদ্দেশ্য থাকে। আবার বিপণন কি করে? বিপণন সমন্বয় সাধন করে। কার সাথে সমন্বয় সাধন করে? ক্রেতার সাথে উৎপাদনকারীর সমন্বয় সাধন করে। কিভাবে সমন্বয় সাধন করে? বিপণনের মাধ্যমে। বর্তমান সময় আমরা দেখতে পাই কি অনেক পণ্য আছে যেগুলো বাড়ি বাড়ি গিয়ে বিক্রি করা হয়। বাড়ি বাড়ি গিয়ে বিক্রি করলে কি হবে? যে এজেন্ট যায় বিক্রি করো, মনে করো যে ফেয়ার অ্যান্ড লাভলি, এই ফেয়ার অ্যান্ড লাভলি নিয়ে যখন কোনো এজেন্ট কোনো ফ্যামিলিতে যাচ্ছে, তখন কি বলবে? ভোক্তা বলবে কি যে এই ফেয়ার অ্যান্ড লাভলিটা আগে ইউজ করেছিলাম, এরকম ছিল, এখন ইউজ করছি এরকম। তো এর যে সুবিধা অসুবিধাগুলো কিন্তু এজেন্ট নিজেই জানতে পারবে।
এখন এই বিপণনের মাধ্যমে কি হলো, ক্রেতার সুবিধা অসুবিধা জানা গেল, আবার ক্রেতার কাছ থেকে এসে কি করলো, উৎপাদনকারীকে যখন বলা হলো তখন ওই ক্রেতার মতো করে পণ্যের যে সুবিধা অসুবিধাগুলো সেগুলো পরিবর্তন করা সম্ভব হলো। তাহলে দেখা যাচ্ছে কি, আবার দেখা যাচ্ছে ওই যে আমি আগে একবারও বলেছি যে বাজারে এখন 1 টাকার শ্যাম্পু পাওয়া যায়, 2 টাকার শ্যাম্পু পাওয়া যায়, 2 টাকার টুথপেস্ট পাওয়া যায়, তাই না? এগুলো কেন পাওয়া যায়? কারণ হচ্ছে কি যে আমার পণ্যটি যাতে সকল ধরনের ক্রেতা ক্রয় করতে পারে সেই জন্য পাওয়া যায়। তো এগুলোর মাধ্যমে ক্রেতাদের সাথে উৎপাদনকারীর সমন্বয় সাধন বলা হয়, যেটাকে বলেছে কাস্টমাইজেশন। মানে হচ্ছে কি, ঠিক ক্রেতা যে ধরনের পণ্য চায় সেই ধরনের পণ্য আমাকে বাজারে ছাড়তে হবে, সেটাকে বলা হয়েছে কাস্টমাইজেশন। তো এই কাস্টমাইজেশনের মাধ্যমেও কি করা হয় যে পণ্য বিপণন করা সহজ হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি যে এই যে বৈশিষ্ট্যগুলো আমরা দেখতে পেলাম, এই বৈশিষ্ট্যগুলো বিপণনের মাধ্যমে একজন উৎপাদনকারী তার উদ্দেশ্য নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারে। তো এতক্ষণ আমি তোমাদের কাছে বিপণন এবং বিপণনের বৈশিষ্ট্য সম্পর্কে বললাম। আশা করি কিছুটা হলেও তোমরা এর থেকে ধারণা লাভ করতে পারবে। তো আজকে এই পর্যন্ত। আমরা পরবর্তী ক্লাসে বিপণনের মৌলিক ধারণা, বিপণনের বিভিন্ন পরিবেশ সম্পর্কে আলোচনা করব। সবাইকে আবারও স্বাগত জানিয়ে আজকে ক্লাস এখানেই শেষ করছি।